সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আব্দুর রহিম, সহযোগী অধ্যাপক, থোরাসিক সার্জারি বিভাগ, জাতীয় বক্ষবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, কনসালটেন্ট হিসাবে নিয়োজিত আছি প্লাটিনাম হসপিটাল পান্থপথ, ঢাকা এবং গ্রিন লাইফ হসপিটাল, গ্রিন রোড, ঢাকা। এতদিন আমি অনেক কঠিন কঠিন রোগ সম্বন্ধে আলোচনা করেছি। আজকে চিন্তা করেছি যে আপনাদের সরাসরি কিভাবে আপনারা আপনাদের ফুসফুসকে যত্ন নিতে পারেন সেই ব্যাপারে আমি একটু কথা বলবো। সেটা হলো, প্রথমে যদি আমি আসি তাহলে যে আপনি ফুসফুসের যত্ন কিভাবে নেবেন, এর মধ্যে কিছু কাজ আছে করণীয় এবং কিছু কাজ আছে বর্জনীয়। তা আমি সবগুলি কাজগুলিকে একসাথে আমি বলার চেষ্টা করব যে কি কি কাজ করতে হবে, কি কি কাজ করা যাবে না আপনার ফুসফুসকে সুস্থ এবং হেলদি রাখার জন্য। প্রথমে যদি আমরা চিন্তা করি কি কি করা যাবে না, তার মধ্যে প্রথমে যেটা আসে 1 নাম্বার, সেটা হলো যে স্মোকিংকে কুইট করতে হবে, মানে স্মোকিংকে বাদ দিতে হবে বা অ্যাভয়েড করতে হবে। এখন এই স্মোকিং বলতে আমরা কিন্তু এই সিগারেট যে শুধু স্মোকিং করি আমরা সেইটাই কিন্তু না, বিভিন্ন ধরনের স্মোকিং আছে। কখনো স্মোকলেস স্মোকিং আছে, কখনো স্মোক সহ স্মোকিং আছে। এগুলি আমি একটু আপনাদের বললে দিতে একটু হয়তো সহজ হবে আর কি আপনাদের বোঝার জন্য। যদি আমি বলি স্মোকিং কত প্রকার, অনেক প্রকারের স্মোকিং আছে। তার মধ্যে মেইন যেটা হলো সেটা হলো সিগারেট স্মোকিং, সিগার স্মোকিং। সিগার মানে পাতার বিড়ি, যেটা আমরা দেখি বা এখনও আছে পাতার বিড়ি, এটা হলো সিগার। 3 নাম্বার হলো যদি আমরা চিন্তা করি হুক্কা, সেই হুক্কাটাও কিন্তু একটা স্মোকিং, এটাও কিন্তু ধোঁয়া আমাদের সরাসরি লাংসে যায়। তারপরে যদি আসি তাহলে আসবে পাইপ, যেটা আলগা আপনাদের সুকা দিয়ে আমাদের আগুন জ্বালায় তারপরে পাইপ নিতে হয়, সেটাও কিন্তু একটা স্মোক। আরেকটা যেটা আসে সেটা হলো আপনার ইলেকট্রনিক সিগারেট, এইটাও কিন্তু ধোঁয়ার সৃষ্টি করে। আচ্ছা, এখন আর স্মোকলেস যদি আমরা স্মোকিং চিন্তা করি তাহলে কি, যেমন আমার সাদা পাতা বা জর্দা পাতা আমরা যেটা চিবিয়ে খাই সেটা কিন্তু একটা স্মোকলেস। কখনো আমরা ধোঁয়াটা নাকের মধ্যে নেই, স্নাপ বলে, সেইটাও কিন্তু একটা স্মোকলেস স্মোকিং। এবং কখনো কখনো আমরা সাদা পাতা চাপায় খাই, সেইটাও কিন্তু স্মোক। এবং এইটাও কিন্তু আরো ভয়ঙ্কর প্রকৃতির স্মোকিং বলি আমরা, যেটা যে যদি আমরা মুখে টেনে নেই তাহলে, বা মুখ দিয়ে যেটা নেই, যেটা স্মোক বলি আমরা, সিগারেট স্মোক বা সিগার স্মোকিং বা আপনার হুক্কা যাই বলি, সেখানে কিন্তু 6 ভাগের 1 ভাগ আমাদের বিদায়। কিন্তু যখনই আমরা এই চিউইং করি মানে চাবিয়ে খাই, তখন কিন্তু এটা 100% কিন্তু বিদায়। সুতরাং এটা আমাদের জন্য খুবই ক্ষতিকর। এখন এই স্মোকিংটা আমাদের কি করে, স্মোকিংটা আমাদের যে লাইনিং আছে, আমাদের শ্বাসনালীর যে লাইনিং, সেই লাইনিংটাকে ডেস্ট্রয় করে দেয়। ডেস্ট্রয় করে দিলে সেখানে চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে গিয়ে ফ্রি রেডিকেল আসে। এবং আপনার আরেকটা জেনে অবাক হবেন যে এই একটা স্মোকিংয়ের মধ্যে, একটা সিগারেটের মধ্যে কিন্তু 7,000 ধরনের কেমিক্যাল থাকে। এবং এই কেমিক্যাল কিছু ইনফ্লামেশনের কাজ করে, কিছু আপনার কার্সিনোজেনিক হিসাবে কাজ করে। সুতরাং আমাদের প্রথমে যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের বাদ দিতে হবে, ফুসফুসকে ভালো রাখতে হলে সেটা হলো স্মোকিংয়ে আমাদের বাদ দিতে হবে। দ্বিতীয় যেটা হলো সেটা হলো এয়ার পলিউশন। আমি পয়েন্ট আকারে বলার চেষ্টা করব যাতে আপনাদের সহজে একটু বুঝতে সহজ হয়। এয়ার পলিউশন কি, যে কোনো ধরনের পলিউশন হতে পারে। যেমন আপনার পাশে একজন সিগারেট খাচ্ছে, আপনি কিন্তু সিগারেট নিজে খাচ্ছেন না, এটা সেকেন্ড হ্যান্ড স্মোকিং বলে বা পেসিভ স্মোকিং বলে, এইটাও কিন্তু আমাদের জন্য ক্ষতিকর। সুতরাং এইটার থেকে আমাদের দূরে থাকতে হবে। তারপরে এই যে আমরা রাস্তায় বের হলে যে ধোঁয়া, মানে কেমিক্যাল, ডাস্ট, ফিউম, এগুলিও কিন্তু আমাদের ক্ষতি করে, আমাদের সরাসরি ফুসফুসে ঢুকে যায় এবং ফুসফুসকে সরাসরি সে ড্যামেজ করে দেয়। আরেকটা জিনিস আমাদের চিন্তা করতে হবে যে আমাদের যেই বাসায় থাকি সেই বাসাটাকে আমাদেরকে খোলামেলা থাকতে হবে এবং 2 দিকে খোলা থাকতে হবে, যাতে জানালা দরজা একদিকে বাতাস ঢুকে আরেক দিকে যেন বাতাসটা বের হতে পারে। তাহলে আমরা লাংটাকে আমরা হেলদি রাখতে পারবো। আচ্ছা, এই যে ফ্লোটা একদিক থেকে বাতাস ঢুকে আরেক দিকে বের হয়ে যাওয়া, তাতে হয় কি যে এটা লেমিলার ফ্লো বলে, তাহলে রোগ জীবাণু বা খারাপ যে বাতাসের মধ্যে যেই অর্গানিজমগুলি থাকে সেগুলি কিন্তু একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে যেতে পারে। এই ধরনের একটা বাসা আমাদের চয়েস করতে হবে। আরেকটা হলো যে পলিউশন জাতীয় যে জায়গাগুলি আছে, যেমন আপনার ইটের ভাটা আছে, যেখানে আপনার কেমিক্যাল জাতীয় কোনো ফ্যাক্টরি আছে, এই ধরনের যদি কোনো জায়গায় আমাদের বাসা থাকে, প্রয়োজনে আমাদের স্বাস্থ্যের জন্য, আমাদের ফুসফুসের জন্য চিন্তা করে কিন্তু সেই ধরনের বাসাগুলি আমাদের ওই জায়গার থেকেই চেঞ্জ করে ফেলতে হবে প্রয়োজনে। কারণ আমরা তো ইচ্ছা করলে বড় একটা ফ্যাক্টরি চেঞ্জ করতে পারবো না, সেখানে আমাদেরকে নিজেদের সরে যাওয়াটাই বেটার। আচ্ছা, তারপরে যদি আমরা চিন্তা করি যে আমরা ফিজিক্যাল এক্সারসাইজ, 3 নাম্বার পয়েন্ট হলো ফিজিক্যাল এক্সারসাইজ। এই ফিজিক্যাল এক্সারসাইজ বলতে আমরা কি বুঝি, যেমন আপনার সুইমিং, সাইক্লিং, ওয়াকিং, এই ধরনের ব্যায়ামগুলি, সেগুলি যে শুধু আমাদের
শরীরের অন্যান্য মাসেলগুলি অ্যাক্টিভেট করে বা শক্তিশালী করে তা কিন্তু না, এগুলি কিন্তু আমাদের রেসপিরেটরি মাসেল। আপনারা হয়তো নামটা শুনে থাকবেন, আমাদের মেইন রেসপিরেটরি মাসেল হলো ডায়াফ্রাম। এই ডায়াফ্রামকে শক্তিশালী করে এবং ইন্টারকোস্টাল মাসেলগুলি যেগুলি দুইটা রিবের মাঝখানে থাকে সেগুলি কিন্তু এগুলিকে শক্তিশালী করে। ফলে কি হয়, আমাদের ফুসফুসের যে কমপ্লায়েন্স, আমাদের ফুসফুসটা যে বড় হওয়ার যে ক্যাপাসিটি সেটা কিন্তু বেড়ে যাবে এবং আমাদের ফুসফুসটা হেলদি থাকবে। আচ্ছা, তারপরে যদি আমরা আসি আরেকটা, যেটা এই ফিজিক্যাল এক্সারসাইজের সাথে সাথে যেটা আসবে সেটা হলো রেসপিরেটরি এক্সারসাইজ। এই রেসপিরেটরি এক্সারসাইজটা কি? রেসপিরেটরি এক্সারসাইজ অনেক ধরনের আছে, বিভিন্ন ধরনের রেসপিরেটরি এক্সারসাইজ আমরা আপনারা যদি ইউটিউবে চাপ দেন তাহলে ওখানে অনেকভাবে অনেক রকমের পাবেন। আমি একটার কথা আলাপ করি, সেটা হলো যে আমরা যেটা ইউজ করি, আমরা থোরাসিক সার্জনরা বা রেসপিরেটরি মেডিসিনের বিশেষজ্ঞরা, সেটা হলো ইনসেপটিভ স্পাইরোমিটার। এখানে হলো একটা 3 বলের মেশিন থাকে। সেই 3 বলের মেশিনটাকে যদি আমরা দিনের মধ্যে প্রতি 3 বেলা যদি 10 বার বা 20 বার করে ওঠানামা করি তাহলে কিন্তু আমাদের লাংসটা বড় হবে, তারা 2 দিকেই বাড়বে, তার কমপ্লেন্সটা কিন্তু ভালো হবে। তারপরে আরও কিছু আছে, যেমন পার্ট স্লিপ আপনার এক্সারসাইজ, যদি আমরা রেসপিরেশন যেটাকে আমরা বলি। তারপরে বলি চেস্ট এবং বেলি অ্যাবডোমেন, এই বেলি রেসপিরেশন, এগুলি প্রত্যেকটার এক একটা সুবিধা আছে। যেমন যদি আমরা চেস্ট এবং বেলি এক্সারসাইজটা করি তাহলে আমাদের ডায়াফ্রামটা নিচে নামবে, ডায়াফ্রামটা শক্তি বাড়বে এবং লাংয়ের কমপ্লেন্সটা কিন্তু বাড়বে। এগুলি যদি আমরা বিভিন্ন জায়গায় দেখবেন আপনি যে এই ব্যায়ামগুলি কিন্তু বিভিন্নভাবে ছবি সহ দেওয়া আছে, আপনি একটু দেখে নিলে আমাদের লাংসের জন্য খুব উপকারী হবে। আর যদিও আমি এখানে সব কিছু বলতে পারবো না, কারণ সময়ের অভাব আছে, সেজন্য আমি একটু শর্টকাটে আলোচনা করে যাচ্ছি। এরপরে যদি আমরা যেটা আসবো সেটা হলো যে হাইড্রেশন ঠিক রাখতে হবে। হাইড্রেশন মানে আমরা জানি যে আমাদের যে শ্বাসনালীর যে লাইনিংটা সেটা কিন্তু থিন থাকে এবং যত পাতলা থাকবে এই লাইনিংটা তত কিন্তু আমাদের এই রেসপিরেশনটা ভালো হবে, সেখানে কিন্তু আমাদের শ্বাস প্রশ্বাসটা ভালো হবে, অক্সিজেনের ট্রান্সফারটা ভালো হবে, কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে যেতে সাহায্য করে। কিন্তু যদি আমরা ডিহাইড্রেটেড থাকি তাহলে কিন্তু দেখা যাবে সেই পানিটা শুকিয়ে যাচ্ছে এবং ওই লাইনিংটা কিন্তু তখন ঠিক হয়ে যাচ্ছে, তখন কিন্তু আর অক্সিজেন প্রবাহটাও ঠিক থাকবে না, কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে যাওয়ার রাস্তাটাও কিন্তু তখন বাধাগ্রস্ত হবে। ফলে আমাদেরকে প্রতিদিন কমপক্ষে 6 থেকে 8 গ্লাস সাদা পানি, যেটা নর্মাল পানি আমরা বলি, সেটা খেতে হবে। তাতে আমাদের এইটা থিন থাকবে, লাইনিংটা থিন থাকবে এবং আমাদের অক্সিজেন প্রবাহটা ভালো থাকবে। এরপরে যদি আমরা আসি যে অতিরিক্ত হাইড্রেশনও কিন্তু আবার আমরা অ্যাভয়েড করব। এটা হয়তো পরবর্তীতে আমি আবার আরেকটু আলোচনা করব, যে আমি আবার পরবর্তীতে আরেকটা ভিডিও করব এই কি খাবেন কি খাবেন না এই ফুসফুস ভালো রাখার জন্য, সেখানে হয়তো আমি আলোচনা করব। এরপরে যদি আমরা আসি যে পরবর্তী পয়েন্ট হলো যে আমরা ব্যালেন্স ডায়েট খাবো। ব্যালেন্স ডায়েট খেলে কিছু কিছু ডায়েট আছে যেগুলি নাকি আমাদের লাং হেলথের জন্য খুব উপকারী, আবার কিছু কিছু খাবার আছে যেগুলি আমাদের জন্য অপকারী। যেহেতু এটা আমি একটা ভিন্ন ভিডিও করব, এই জন্য আর আমি এখানে আলোচনা না করি, পরবর্তী ভিডিওতে হয়তো আপনারা এইটার উপরে আলোচনা দেখতে পাবেন। এরপরে যদি আমরা আসি যে পরবর্তী পয়েন্ট যেটা, সেটা হলো যে প্রিভেন্ট ইনফেকশন। ইনফেকশনকে আপনাকে বাধা দিতে হবে, যাতে কোনোভাবে শরীরে ইনফেকশন বাধা না বাঁধে। এই ইনফেকশনটা কিন্তু প্রথমেই আমাদের লাংকে ক্ষতিগ্রস্ত করে এবং লাংসে গিয়ে বাসা বাঁধে। সুতরাং ইনফেকশন থেকে দূরে থাকতে হবে। তাতে কি করতে হবে? প্রথমত যদি আমরা নেই যে আমরা প্রতিদিন নির্দিষ্ট টাইমে কোনো কিছু কাজ করার পরে কিছু ময়লা আবর্জনা ধরার পর আমরা নিয়মিত যদি একটা নির্দিষ্ট সময় পর পর যদি আমরা সাবান দিয়ে হাতটা ধুই তাহলে কিন্তু আমাদের এই ইনফেকশন থেকে আমরা অনেক সময় অনেক থেকে দূরে থাকতে পারবো। দ্বিতীয়ত হইল যে কিছু ভ্যাকসিনেশন আছে, যে ভ্যাকসিনেশনগুলি আমাদের ফ্লু জাতীয়, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন বলি আমরা এবং নিউমোকক্কাল ভ্যাকসিন বলি, এগুলো যদি প্রতি বছর আমরা নেই তাহলেও কিন্তু আমাদের লাংসের ইনফেকশন থেকে আমরা কিছুটা হলো মুক্ত পাবো। এই জিনিসগুলো আমরা খেয়াল করি তাহলে ইনফেকশনটাকে আমরা, আরেকটা কথা আছে সেটা হলো যে ইনফেক্টিভ কোনো রোগীর কাছে আমরা গেলে খুব মেজার নিয়ে যেতে হবে, যাতে তার মধ্য থেকে আমাদের সেকেন্ডারি ইনফেকশনটা না হয়। এগুলি যদি আমরা মেনে চলতে পারি তাহলে ইনফেকশনের হাত থেকে আমরা রক্ষা পাবো। এর পরবর্তী পয়েন্ট যদি আমরা আসি সেটা হলো যে রেগুলার চেক আপ। রেগুলার চেক আপ মানে কি? যাদের নাকি কোনো রোগ নাই,
ফুসফুসের কোনো রোগ নাই, তারাও যদি আমরা রেগুলার 3 মাস বা 6 মাস পর পর একটা এই ফুসফুসের চেক আপটা করি, তাহলে কিন্তু অনেক ধরনের ইনফেকশন থেকে, অনেক ধরনের মেলিগন্যান্সি, ক্যান্সার জাতীয় রোগ থেকে কিন্তু আমরা দূরে থাকতে পারি। বুকের একটা এক্সরে করলাম 3 মাস বা 6 মাস পরে, বা একজন ডাক্তারের কাছে গেলাম যে আমাকে একটু চেক করা যায় লাংসের, তাহলে কিন্তু সেই ডাক্তার সাহেব আপনাকে ব্যবস্থা করে দিবে। আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে যদি আমি প্রিভিয়াস কোনো ডিজিজ আমার লাংসে থাকে, যেমন কোনো কারো যদি টিবি হয়ে থাকে, কারো যদি ক্যান্সার হয়ে থাকে, এই ধরনের রোগ যদি কারো যদি ব্রঙ্কাইটিস হয়ে থাকে, কারো যদি সিওপিডি হয়ে থাকে, কারো যদি অ্যাজমা থাকে, তাহলে কিন্তু এই রোগীগুলি কিন্তু অবশ্যই আমাদেরকে নিয়মিত মেডিকেল চেক আপে থাকতে হবে। তাহলে হয়তো যদি রোগটা শুরু হওয়ার আগেই যদি আমরা কন্ট্রোল নিয়ে নিতে পারি, তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের এই ইনফেকশনের হাত থেকে আমরা অনেকটাই, ফুসফুসটাকে ড্যামেজ করার হাত থেকে অনেকটা আমরা রক্ষা পাবো। আচ্ছা, এর পরবর্তী যদি আমরা পয়েন্টে আসি, তাহলে হলো যে অকুপেশনাল হ্যাজার্ড। এটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, যে আমরা অনেক ধরনের পেশার সাথে জড়িত, যেখানে আপনার পেস্টিসাইড থাকবে, যেখানে আপনার বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকবে, যেখানে বিভিন্ন ধরনের ফিউম থাকবে। এই ধরনের যারা আমাদের কাজগুলি আমরা করি বা পেশায় যারা নিয়োজিত, তাদের কাজ কি? তাদের কাজ হলো যে যারা আমরা সরাসরি এই কাজের সাথে জড়িত, তারা আমরা প্রোটেক্টিভ মেজার নিব। যেমন যেখানে যেখানে প্রোটেক্টিভ ড্রেস পরার দরকার সেখানে নিব, সেখানে আমরা মাস্ক পরার জন্য সেখানে যাব। যেখানে কেউ যদি ড্রাই কাজ করে, যেমন পেইন্টিংয়ের কাজ করে, তাকে সেইভাবে প্রপার ম্যানেজমেন্ট নিয়ে তারপরে কাজ করতে হবে। যে না, যারা নাকি পাথর ভাগে, তাদের সিলিকোসিস একটা ডিজিজ হয়, সেখান থেকে তাদের প্রোটেকশন নিতে হবে। কেউ যদি দেখা যায় জমিতে পেস্টিসাইড দিচ্ছে, পোকামাকড়ের জন্য ওষুধ দিচ্ছে, তাকে প্রপার ম্যানেজমেন্ট নিতে হবে, প্রপার প্রোটেকশন নিতে হবে। না হলে কিন্তু তাকে আর ওখান থেকে আর ফেরানো যাবে না, এবং সে অবশ্যই দেখা যাবে যে এই ফুসফুসের ডিজিজে অবশ্যই সে এফেক্টেড হয়ে যাবে। এরপরে যদি আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো যে স্ট্রেস আমাদের কন্ট্রোল করি। অনেক স্ট্রেস, আমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাচ্ছি, এইরকম যদি দীর্ঘদিন আমাদের চলতে থাকে, যে আমি একটা ডিপ্রেশনে ভুগতেছি, এই ডিপ্রেশন থেকে আমি কোনোভাবে রিকভার করতে পারতেছি না, তখন কিন্তু কিছু কিছু ডিজিজ আমাদের লাংসে এফেক্ট করে। কি কি ডিজিজ? যেমন অ্যাজমা, সিওপিডি, ব্রঙ্কাইটিস, এই ডিজিজগুলি কিন্তু আমাদের সরাসরি স্ট্রেসের সাথে জড়িত। সুতরাং সেই ক্ষেত্রে স্ট্রেস থেকে আমাদেরকে ভালো থাকতে হবে। কিভাবে ভালো থাকতে হবে? যেমন আমরা যদি মাইন্ডফুল একটা পরিবেশে থাকি, ফ্যামিলির হেল্পে, বন্ধু বান্ধবের সাহায্যে, যদি আমরা নিয়মিত ইয়োগা করি, নিয়মিত মেডিটেশন করি, তাহলে কিন্তু আমাদের এই স্ট্রেসফুল কন্ডিশন থেকে আমরা মুক্ত পাবো, এবং আমাদের নিজের স্বাস্থ্যের অন্যান্য অংশগুলিকে ভালো রাখতে পারবো, সাথে আমার ফুসফুসও ভালো থাকবে। এই হলো মোটামুটি যে আমি আমার ফুসফুসকে কিভাবে যত্ন করবো। এই পয়েন্টগুলি যদি আমরা ধরে ধরে প্রতিদিন চিন্তা করি, যে তাহলে আমাদের ফুসফুসটা অবশ্যই হেলদি থাকবে, এবং ভালো অবস্থায় আমরা দিন চলতে পারবো। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আরো কোনো ভিডিও নিয়ে আলাপ হবে। ধন্যবাদ।